স্যার, বাংলাদেশের পদক্ষেপ আসলে বা সামনে কি করা উচিত বলে আপনার মনে হয় আন্তর্জাতিকভাবে, বিশেষ করে যে আমরা জাতিসংঘের যে একটা সদস্য? হ্যাঁ, এটা তো বাংলাদেশের জন্য দেখেন আমরা কোন পরিস্থিতিতে আছি। আমাদের অনেক নেগেটিভ জিনিস রয়েছে, আমরা ভিতরে অনেক বিভক্ত, নানা রকমের প্রবলেম রয়েছে। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, মাত্র 3 বছর আগে বা 4 বছর আগে যে দেশটি একটা বলতে গেলে ফেইল্ড স্টেটের অবস্থানে ছিল, কেননা তথাকথিত ওই ভুয়া প্রাইম মিনিস্টার সে এত ক্রাইমস করেছে, জেনোসাইডাল অ্যাক্ট, যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকেই তারা প্রমাণ দিয়েছে যে এমন এমন প্রমাণ যে এই মহিলার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বিচার হওয়া উচিত। এবং বাংলাদেশে একটা বড় অংশ তারা এই জেনোসাইডে অংশ নিয়ে তারা সাধারণ মানুষকে একেবারে জিম্মি করে রেখেছে। বাংলাদেশ ভারতের একটা কদর রাষ্ট্রে পরিণত হয়েছে। সেখানে আমরা একদম আইসোলেটেড ছিলাম। কোনো বিদেশি আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বাংলাদেশে সহজে আসতেই চাইতো না, আসলেও কয়েক ঘন্টা থেকে চলে যেত। এবং আমরা বলতে গেলে আমাদের কোনো পরিচিতি ছিল না, মনে হচ্ছিল যেন এটা একটা কোনো স্বাধীন রাষ্ট্র নয়, এটা একটা ভারতীয় আউটপোস্ট, যার চিন্তাধারা ভারতে কন্টিনিউ করেছে বছরের পর বছর। তাদের যে অভ্যাসগত চিন্তাধারা ও আমাদেরকে ডমিনেট করার, সেখান থেকে তারা এখনও বের হয়ে আসতে পারে না, পারবেও না, কেননা তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়নি। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যে পথে যাচ্ছি, এবং আমাদের প্রেসিডেন্ট জিয়ার সুপুত্র তারেক রহমান, আমরা আশা করব যে তার বাবার পদচিহ্ন ফলো করবে। যদিও তার সাময়িক অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেখানে আমরা কি করছি, আমাদের সামরিক বাহিনীকে গড়ে তুলছি। আমরা চায়নার সাথে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বললেন, যে চীনের সাথে, পাকিস্তানের সাথে, টার্কির সাথে সামরিক সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, আমাদের টাকার অভাব রয়েছে, আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আজকের পৃথিবীতে কিন্তু আপনি অনেক উপায় রয়েছে যার ফলে আপনার সামরিক সামর্থ্য গড়ে তুলতে পারেন। কিছু কিছু জায়গায় আপনি লাভজনক কম্প্রোমাইজ করবেন। জিওপলিটিক্যাল টার্মসে আমরা দেখতে পাই আমরা এখন এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, বিশ্ব রাজনীতি, আমেরিকার এই অঞ্চলে আগ্রহ, চীনের প্রচণ্ড আগ্রহ, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে যে রেয়ার আর্থ, যে খনিজ পদার্থগুলো এখন আগামী বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্য বহন করছে, তেল আর আর কয়লার চেয়েও বেশি, যেটা দিয়ে টাইটানিয়াম, যেমন আপনি ব্যাটারিজ তৈরি করতে পারবেন, যেই ব্যাটারিজ উইল বি এ সাবস্টিটিউট ফর আদার পাওয়ার সোর্সেস। স্পেসশিপ তৈরি করার জন্য দরকার, আরও অনেক ভবিষ্যৎধর্মী চিন্তার জন্য এই অঞ্চলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সাউথ ইস্ট এশিয়া। এই কারণে বাংলাদেশ এখন চীনের জন্য অত্যন্ত আকর্ষণীয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমাদের বঙ্গোপসাগরে আমরা যেই অংশটায় রয়েছি, সেটা একটা অ্যাক্সেস দিতে পারে চীনকে। চীন যদি, ওই যে আমি যেটা বললাম, ডোকলাম লালমনিরহাট স্ট্র্যাটেজিক পলিসি ফর দ্য ফিউচার, সেটা যদি বাস্তবায়ন করতে পারে, চীন সরাসরি আমাদের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারবে নদীপথে। কারণ মায়ানমার খুব আনসার্টেন হয়ে গিয়েছে। মায়ানমারে আপনি জানেন না যে মায়ানমারের যে সেনাবাহিনী আবার তারা নতুন করে উদ্দীপ্ত হয়েছে, আরাকান আর্মি এখন অন দ্য ব্যাক ফুট। আর ওই ওয়ারফেয়ারের মধ্যে এত বেশি বিদেশি আগ্রহ যে চীনের জন্য মায়ানমারের পথ অনিশ্চিত। সেই জন্য বাংলাদেশ তাদের দরকার। এবং আমরা কেন ভারতকে প্রশ্রয় দিব? ভারত যখন কথা বলে যে তারা ক্রয় করবে, তার পাল্টা উত্তর দেওয়া উচিত যে আমরা ভারত থেকে মুর্শিদাবাদ ক্রয় করে নিতে চাই। আমরা মনে করি যে ভারত এই দক্ষিণ, তার উত্তর পূর্বে তার যে অভিলাষ আমাদের অঞ্চল চায় তারা কিনে নিতে, তাদের পাল্টা জবাব দেওয়া উচিত যে আপনারা ভুলে যান, এই উত্তর পূর্ব ভারত আপনাদের সাথে থাকতে চায় না, এটা আপনারা জানেন। আপনারা সবচেয়ে বেশি সামরিক বাহিনী সেখানে ডিপ্লয় করে, আজ পর্যন্ত আপনারা সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবেন না, পারেন নাই উইদাউট ইয়োর মিলিটারি প্রেজেন্স। তা সত্ত্বেও এখন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এগুলো বিচ্ছিন্নতাবাদীর নতুন পথে যাচ্ছে। খুব শিগগিরই হয়তো
চীনের সামরিক শক্তির সাথে তাদের যোগাযোগ হয়ে যাবে। অরুণাচল প্রদেশের পশ্চিমাংশ চীন কখনো ছাড়বে না, ডোকলাম থেকে চীন সরবে না। অনিবার্য ভারতের সাথে চীনের সংঘাত, এবং ভারতকে জানিয়ে দেওয়া উচিত যে সর্বোচ্চ পর্যায়ে আমরা চীনের সাথেই থাকব। আমরা উত্তর পূর্ব ভারতের মানুষের স্বাধীনতা সংগ্রামকে শ্রদ্ধা করি, আমরা আমাদের মতো তারাও স্বাধীন হতে চায়, এবং আমরা জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি যে উত্তর পূর্ব ভারতের ব্যাপারে এই বিএনপি গভর্নমেন্ট প্রচুর সিম্প্যাথেটিক ছিল। বিএনপির কতগুলা বেইমান এই পথ থেকে সরে যেয়ে এখন তারা বিশ্বাসঘাতকতা করছে উত্তর পূর্ব ভারতের মানুষের সাথে। তারা আমাদের ভাই, তারা ওই 1940 সালে আমাদের একত্রে হওয়ার কথা ছিল লাহোর প্রস্তাব অনুযায়ী। ঐতিহাসিকভাবে চিন্তা করলে আমাদের এখনও লেবেনসরম শুধু না, এটা ইরিডেন্টিস্ট ক্লেইমস আমরা বলি, ইরিডেন্টিস্ট ক্লেইমস আন্তর্জাতিক, যে আমরা হারানো অঞ্চল, এটা তো একটা প্রদেশ ছিল। আমরা উত্তর পূর্ব ভারত আর বলতে যেটা বোঝায় আর বাংলাদেশ মিলে সেটা ওই 1905 সালে আলাদা প্রদেশ করা হয়েছিল। সেটা তো তেমনভাবে থাকতে পারতো, নওয়াব সেলিমুল্লাহ চেয়েছিল যে সেভাবেই থাক। আজকে যদি তাই হতো তাহলে পুরা উত্তর পূর্ব ভারত জুড়ে বাংলাদেশের মুসলমান পপুলেশন থাকতো, এবং সেটা হতে পারে ভবিষ্যতে, হবে না কেন? হওয়ার মতো আমাদের সামরিক সামর্থ্য গড়ে তুলতে হবে। কাজেই ভারতকে এই উত্তর দিতে হবে। আমরা আমাদের আগামী দিনের পলিসি হবে যে আমরা সামরিক সামর্থ্য বাড়াবো, আমরা চীন থেকে উন্নত মানের বিমান কিনে, আমাদের পাইলটস আর দ্য বেস্ট ইন দ্য সাবকন্টিনেন্ট। পাকিস্তান এয়ারফোর্সের মেরুদণ্ড ছিল এই বাংলাদেশের মুসলমান পাইলটরা। হ্যাঁ, অনেকের নাম বলা যায় যারা এখনও পাকিস্তান শ্রদ্ধার চোখে দেখে আমাদের বিমান বাহিনীর পাইলটদের। আমাদের সামরিক বাহিনীর এরা যদি সত্যিকার অর্থে অস্ত্র পায়, আমরা ওই ভারতের উত্তর পূর্ব ভারতের সাথে মোকাবেলা করতে কি চায়, ভারত আলটিমেটলি কি পারবে আমাদের সাথে মোকাবেলা করে যদি আমরা আন্তর্জাতিক সমর্থন পাই? এই সম্ভাবনাগুলো আমাদের সামনে এখন রয়েছে। স্যার, এবার একটু অন্যদিকে দৃষ্টি দিতে চাই। নেতানিয়াহুর বিষয়টি তুলছিলেন রাসূলুজ্জামান ফুদ। নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে আবার যুদ্ধ জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই। ট্রাম্প বলেছেন, আমি বলেছি বিবি সাবধান হওয়া ভালো, অন্যথায় খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে। হঠাৎ করে কয়েকদিন ধরে দেখছি আমরা নেতানিয়াহুকে ছেড়ে দিতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর কারণ কি স্যার? এর কারণ ট্রাম্প নিজেই কিন্তু কংগ্রেসে প্রচণ্ড মানে একটা অস্তিত্বজনিত সংকট ফেস করছে। কংগ্রেসের রিপাবলিকান পার্টিও তার পিছনে নেই এই যুদ্ধের ব্যাপারে। কংগ্রেসে ডেমোক্রেটরা তো নাই, রিপাবলিকান পার্টিও বেঁকে বসছে, এবং তার যে বিশাল বাজেট প্রেজেন্ট করেছিল রিপাবলিকান পার্টি সেটা অ্যাপ্রুভ করেনি এই যুদ্ধের ফিনান্সিংয়ের জন্য। কাজে আপনি দেখেন ট্রাম্প কিন্তু এখন অনেক চুপ হয়ে গিয়েছে, এবং তার সমস্ত রাগ যে পড়েছে এই নেতানিয়াহুর উপর। সে এটা স্বীকার করুক আর না করুক, ইরানকে এখন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু শ্রদ্ধা করে, এতে কোনো সন্দেহ নাই। এবং কারণ তার কথাবার্তাই বোঝা যায় যে ভবিষ্যতে ইরান আমাদেরকে যদি ওইটা ফেরত দিয়ে দেয়, আমি ইরানের সাথে সম্পর্ক করব, নিউক্লিয়ার ওয়েপন বানাবে না। কিন্তু কই, এখনও তো ইরান ফেরত দেওয়ার কথা মোটেও প্রশ্রয় দেয়নি। ইরানের নেতৃত্ব এখন তারা সার্থকভাবে চলছে, আর ইসরায়েল এখন অ্যাবসলিউটলি মানে নেগেটিভ। তাদের যা শোনা যাচ্ছিল যে ইসরায়েলের সাথে নাকি টার্কির যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা। টার্কি যদি একবার লিপ্ত হয় তাহলে ইসরায়েল আর অস্তিত্ব থাকবে না। কারণ টার্কি কি জিনিস, ইরান কিছুটা আইসোলেটেড ছিল, টার্কি আইসোলেটেড না। টার্কি ইজ এ নেটো মেম্বার, এবং ইভেন কি নিউক্লিয়ার ওয়েপন্স স্টোর করা রয়েছে টার্কিতে, এবং টার্কি ডিফাই করে নেটো তাকে যেভাবে চলতে বলে ইসরায়েলের পক্ষে, টার্কি পাত্তাও দেয় না। টার্কি অত্যন্ত স্বাধীনতা প্রিয় দেশ। তার ইসরায়েল যদি এখন নেতানিয়াহু যদি টার্কিকে এখন খোঁচায়, দ্যাট উইল বি দ্য এন্ড অফ ইসরায়েল আমি মনে করি, ইরান আর ইরাক মিলে। সুতরাং নেতানিয়াহু এখন অত্যন্ত একটা ডিফেন্সিভ সিচুয়েশনে রয়েছে, এবং ট্রাম্প এটা বোঝে।